আইএলটিএস ক্যান্ডিডেটদের একটা কমন প্রশ্ন থাকে, আইএলটিএস এর জন্য গ্রামার কতটুকু ইম্পর্টেন্ট, গ্রামারের গুরুত্ব কতটুকু, গ্রামার কতটুকু লাগবে, কোন কোন টপিকগুলো লাগবে, গ্রামার বেসিক বলতে কি বোঝায়, গ্রামার রেঞ্জ কতটুকু থাকা দরকার। তো সেটার উপর একটু ডিসকাস করা যায়, একটা ডিসকাশন যেটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে কতটুকু গ্রামার দরকার, কি কি টপিক দরকার এবং টপিকগুলোর উপর আপনার কোন কোন এরিয়াতে কতটুকু পরিমাণে দক্ষতা থাকা দরকার। কোনো এক্সপ্লেনেশনই আমি আমার নিজে থেকে দিব না, আমি যথেষ্ট পরিমাণে রেফারেন্স দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন গ্রামারের গুরুত্ব কতটুকু। আইএলটিএস স্পিকিং ব্যান্ডস ফর ডেসক্রিপ্টর যেটা পাবলিক ভার্সন, পাবলিকদের জন্য দেওয়া আছে, সেটা যদি আমরা একটু দেখি, দিস ইজ ফর টাস্ক 1। আইএলটিএস টাস্ক 1, রাইটিং টাস্ক 1 এর ব্যান্ডস ফর ডেসক্রিপ্টর। পাবলিক ভার্সনের যদি আপনারা দেখেন, এখানে দেখবেন আলাদা একটা কলাম দেওয়া আছে, grammatical range and accuracy. Same goes for writing task 2, পাবলিক ভার্সনে দেওয়া আছে, যেটা ব্রিটিশ কাউন্সিল থেকে দেওয়া। আপনারা যদি একটু ভালো করে দেখেন, এটা কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে দেওয়া। এখানেও গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির জন্য আলাদা করে একটা কলাম দেওয়া আছে। দিস ইজ ফর দ্য স্পিকিং টাস্ক। স্পিকিং টাস্কের ব্যান্ড স্কোর ডিসক্রিপ্টর, এখানেও গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যান্ড অ্যাকুরেসির জন্য আলাদা করে একটা কলাম দেওয়া আছে। এই প্রত্যেকটা কলামেই এখানে বলা আছে যে আপনার যদি ব্যান্ড স্কোর 9 আপনি যদি পেয়ে থাকেন, তাহলে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা কেমন ছিল। সেম গোজ ফর 8, যদি কেউ একজন 8 পায়, তার রেঞ্জটা কিরকম, অথবা আপনি যদি 8 টার্গেট করেন অথবা 7 টার্গেট করেন, আপনার রেঞ্জটা কিরকম থাকা দরকার। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, অ্যাকুরেসি বলতে আপনি কতটুকু ঠিকঠাক মতো আপনি বলতে পারছেন, গ্রামারগুলোকে ঠিক রেখে আপনি রাইটিং টাস্ক 2 লিখতে পেরেছেন, রাইটিং টাস্ক 1 আপনি লিখতে পেরেছেন, অথবা স্পিকিংয়ে আপনি কথা বলতে পেরেছেন গ্রামাটিক্যাল রেঞ্জটাকে ঠিক রেখে। আপনি কতটুকু গ্রামার আপনি ইউজ করতে পেরেছেন ঠিকভাবে, অর্থাৎ অ্যাকিউরেটলি আপনি কতটুকু গ্রামার ইউজ করতে পেরেছেন। ফার্স্টে কেউ একজন 6 ব্যান্ড স্কোর টার্গেট করলো, কেউ কারোর ব্যান্ড স্কোর টার্গেট যদি 6 থাকে, তাহলে তাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জায়গার লেখাটুকু, যে এখানে কি বলা আছে। যদি কেউ 6 টার্গেট করে, তাকে কি কি রাখতে হবে। এখানে যেমন বলা আছে, ইউজ অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার বাট উইথ লিমিটেড ফ্লেক্সিবিলিটি। বাট উইথ লিমিটেড ফ্লেক্সিবিলিটি, দ্যাট মিনস আপনি সিম্পল এবং কমপ্লেক্স ইউজ করেছেন, কিন্তু খুব বেশি না। ইউজ করতে পেরেছেন, লাইক ছোট ছোট সেন্টেন্স হয়তো আপনি ইউজ করতে পেরেছেন, বাট খুব ওয়াইড রেঞ্জে না। অ্যাট দ্য সেম টাইম এখানে বলা আছে, মে মেক ফ্রিকুয়েন্ট মিস্টেক্স উইথ কমপ্লেক্স স্ট্রাকচার, দো দিস রেয়ারলি কজ কম্প্রিহেনশন প্রবলেম। কম্প্রিহেনশন প্রবলেম বলতে আপনাকে বলা হচ্ছে, এই কথাটা মানে হলো আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পেরেছেন, যদিও কিছু মিস্টেক ছিল, বাট সেটার কারণে যে আপনার কথা বুঝতে অসুবিধা হয়েছে, বিষয়টা সেটা না। সো যদি কারো রেঞ্জ এরকম থাকে, তাহলে সে 6 পাবে, অথবা কেউ যদি 6 পেতে চায়, তাহলে তার রেঞ্জটা অ্যাটলিস্ট এতটুকু থাকা লাগবে। সেখান থেকে যদি 7 কেউ উঠতে চায়, পড়ে দেখতে হবে এখানে কি বলা আছে। 8, 9 অবভিয়াসলি ডেভেলপ করে। এখান থেকে 9টাতে যদি আমরা একটু দেখি, 9 এখানে লেখা আছে ইউজ ফুল রেঞ্জ। এই যে এই জায়গাটাতে যদি আমরা একটু দেখি, এই জায়গাটা যদি আমরা দেখি, uses a full range of structure naturally and appropriately. That means যে ব্যান্ড স্কোর 9 পাচ্ছে, তার গ্রামার রেঞ্জের স্ট্রাকচারে কোনো প্রবলেম নাই এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করাতেও কোনো প্রবলেম নাই। দ্যাট মিনস সে ন্যাচারালি কথা বলছে, তার গ্রামার কোনো মিস্টেক হচ্ছে না, তার কোথাও কোনো মনে হচ্ছে না যে সে অনেক কষ্ট করে চিন্তা করে বলছে, ন্যাচারালি আসতেছে, কোনো প্রবলেম নাই। Same goes, produces consistently accurate structure apart from slips, characteristic of native speaker speech. That means আমার কথা বলতে গেলে হয় না, আমরা যারা নেটিভ স্পিকার, এখানে নেটিভ কথাটা বলা আছে। দ্যাট মিনস কেউ যখন ব্যান্ড স্কোর 9 ডিজার্ভ করছে তার স্পিকিং এর ক্ষেত্রে, কি হচ্ছে জিনিসটা, সে ন্যাচারালি কথা বলে যাচ্ছে, কোনো মিস্টেক হচ্ছে না, নেটিভ স্পিকারদের মতো কথা বলছে। এখন এখানে স্লিপসের একটা কথা বলা আছে, দ্যাট মিনস আমরা নর্মালি কথা বলতে গেলে অনেক সময় হয় না যে দুই একটা কথা একটু এলোমেলো হয়ে যায়, এটা খুব ন্যাচারাল একটা বিষয়, এটা সাধারণভাবে কথা বলতে গেলেও হয়। সো এই জিনিসটা আছে, বাট ওইটা কখনোই আমার স্কোরে কোনো এফেক্ট করবে না, বিকজ ইটস নেটিভ স্পিকিং।
সো আমরা যদি ব্যান্ড স্কোরটাকে একটু ঘাটাঘাটি করি, রাইটিং টাস্ক 1 এর জন্য ব্যবহার করে দেখি। একটু দেখি ব্যান্ড স্কোর 9 এ আমার কি বলা আছে, 8 এ, 7 এ, 6 এ কি বলা আছে, এবং সেই অনুযায়ী আমরা টার্গেটটাকে ফিক্স করি। সেম গোজ ফর রাইটিং টাস্ক 2। গ্রামাটিক্যাল রেঞ্জটা যদি একটু দেখি, আমি বুঝতে পারবো যে আমার রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, স্পিকিং অ্যান্ড অলসো রিডিং অ্যান্ড লিসনিং এর ক্ষেত্রে আমার গ্রামার কতটুকু রেঞ্জ থাকা উচিত আমার টার্গেট স্কোর অ্যাচিভ করার জন্য। এরপরে আমরা যদি আরেকটু ডেপথ ডেসক্রিপশনের দিকে যাই, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর ওয়েবসাইট এটা। ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এর সেক্টর যেখানে আছে, এখানে ওদের একটা আর্টিকেল দেওয়া আছে, যে আর্টিকেলটার নাম ওরা দিয়েছে হাউ টু ইমপ্রুভ ইউর গ্রামার ফর আইএলটিএস। এটা আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানটাতে কি বলা আছে, ওদের কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এখানে। আর্টিকেল দেওয়া আছে দ্যাট ওয়াই ইউ নিড গ্রামার ফর আইএলটিএস, হাউ গ্রামার ইজ মার্কড ফর আইএলটিএস। আপনার গ্রামার কেন দরকার আছে এবং গ্রামার আইএলটিএস এ কিভাবে মার্ক করা হয়। অ্যাট দ্য সেম টাইম এখানে আরও আছে 5 গ্রামার বেসিক্স টু নো ফর আইএলটিএস। আমাদের যে প্রশ্নটা থাকে যে গ্রামারের জন্য কোন কোন পার্টগুলো আমাদেরকে পড়তে হবে এবং কি কি পড়তে হবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা এই পার্টটাতে দেওয়া আছে। এবং এখানে ইন্ডিভিজুয়ালি রাইটিং, স্পিকিং, লিসনিং অ্যান্ড রিডিং এর জন্য বলা আছে যে কি কি গ্রামার আমার দরকার হবে। ফার্স্টে যদি আমরা যাই, ওয়াই ইউ নিড গ্রামার ফর আইএলটিএস, যদি আমরা একটু এখানে পড়ে দেখি, হাইলাইটেড কথাগুলোকে আমরা একটু পড়ে দেখি। এই যে এই জায়গাটা হাইলাইট করা আছে, এটুকু আমরা একটু পড়ি। You will need to understand the fundamentals of grammar in order to score on the IELTS writing and speaking sectors. ওরা নিজেরাই বলে দিচ্ছে এখানে যে রাইটিং এর এবং স্পিকিং এর জন্য যদি আমাদের একটা স্কোর আমরা চাই, আমাদের যদি স্কোর দরকার হয়, আমাদের গ্রামার ফান্ডামেন্টাল অবশ্যই থাকা লাগবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার ফান্ডামেন্টালস, দ্যাট মিনস গ্রামারের যে বেসিক্সটা আমাদের জানা থাকা লাগবে। তারপর এখানে কি বলা আছে, এখানে বলা আছে গ্রামার ফর আজ একাডেমিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রামার ফর আজ জেনারেল। জেনারেল বা একাডেমিক যেটাই হোক না কেন, দুটার মধ্যেই রাইটিং আছে, দুটার মধ্যেই স্পিকিং আছে। সো রিডিং অ্যান্ড লিসনিং এর কথা যদি আমি বাদও দিই, অবভিয়াসলি রাইটিং অ্যান্ড স্পিকিং এর জন্য গ্রামার তো ম্যান্ডেটরি। এখন এখানে কি বলা আছে, এখানে বলা আছে আইএলটিএস একাডেমিক টেস্ট মেজার্স ইফ ইউ লেভেল ফর ইংলিশ প্রফিসিয়েন্সি is suitable for an academic environment. Academic environment বলতে বোঝাচ্ছে যে আমরা যারা obviously academic আইএলটিএস নিচ্ছি to get into the universities, ইউনিভার্সিটিতে গেলে ওখানকার সবকিছু বুঝবো কিনা এটা বোঝার জন্য ওরা গ্রামারটাকে ইম্পর্টেন্স দেয়। It is important that you understand the basics of academic writing. Academic writingটা বোঝার জন্য অবশ্যই গ্রামারটা লাগবে, বিকজ ওরা বিভিন্ন রকমের গ্রামার রেঞ্জ ইউজ করে, যেটা যদি আমি না বুঝি আমি ইউনিভার্সিটিতে খাপ খাওয়াতে পারবো না। দ্যাটস ওয়াই আমার গ্রামারটা খুবই জরুরি। এখন এখানে ওরা কয়েকটা টিপস দিয়ে রেখেছে যে গ্রামার রাইটিং, একাডেমিক রাইটিং এর জন্য গ্রামার কিভাবে ইউজ করতে পারে, হাউ অ্যান্ড ওয়েন টু ইউজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস লাগবে। Proper punctuation is essential for academic writing. Make sure you understand how and when to use colon, semicolon, apostrophes, parentheses, and other forms of punctuation. That means এখানে যে আমাদের বাংলায় যদি আমরা দেখি, কমা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কমা একটু এদিক ওদিক হয়ে গেলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায়। সো ওরা এটাও দেখবে যে আপনি এই পাংচুয়েশন গুলো, কমা, সেমিকোলন, অ্যাপোস্ট্রফিস, এগুলো আপনার ভালো করে জানা আছে কিনা। Using the correct verb tense is very important. That means verb which can be essential in academic text. এখানে যেটা বলা হলো যে আমার কি কি এখানে দরকার হবে, এখানে অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েসের বিষয়টা আমার এখানে আসছে, দেন আমার পাংচুয়েশনের বিষয়টা এখানে এসেছে, অ্যাট দ্য সেম টাইম আমার কারেক্ট ভার্ব টেন্সের কথাটাও এখানে আসছে। জেনারেল রাইটিং এর জন্য এরকম অনেক কিছু বলা আছে। অবভিয়াসলি আপনি যদি জেনারেল রাইটিং দেন, এই ওয়েবসাইটটাতে, এই পেজটাতে যে একটু দেখে নেবেন। এখন এখানে বলা হচ্ছে দ্যাট হাউ ইজ গ্রামার মার্কড ফর আইএলটিএস, রাইটিং ব্যান্ড স্কোর ডেসক্রিপশন, যেটা আমরা একটু আগে দেখে আসছি। রাইটিং ব্যান্ড স্কোর ডেসক্রিপশনে এখানে গ্রামাটিক্যাল রেঞ্জের একটা আলাদা সেক্টরই আছে, আলাদা একটা কলাম দেওয়া আছে। ইয়োর গ্রামাটিক্যাল এবিলিটি, আপনার গ্রামাটিক্যাল এবিলিটিটা ওরা দেখবে।
সেম গোজ ফর স্পিকিং, রিডিং অ্যান্ড লিসনিং। এখানে গ্রামার ব্যান্ড স্কোর যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম, ব্যান্ড স্কোর ডিসক্রিপ্টরের যে গ্রামার কলামটা ছিল ওই কলামটাকে ওরা এখানে জাস্ট কপি পেস্ট করে দিছে, যেটা আমরা অলরেডি দেখে আসছি। তারপরে ওরা দিছে এখানে স্পিকিং ব্যান্ড ডেসক্রিপটর, এখানেও গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এখানে বলা হচ্ছে দ্য টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজড। আপনি যখন স্পিকিং এর কথা বলছেন তখন কি আপনি শুধুমাত্র ছোট ছোট সিম্পল টেন্স ইউজ করছেন, সিম্পল সেন্টেন্সেস ইউজ করছেন, নাকি আপনি কম্পাউন্ড ইউজ করতে পারছেন, আপনি কমপ্লেক্স ইউজ করতে পারছেন, এবং কতটুকু লম্বা সেন্টেন্স আপনি বানাতে পারছেন অ্যাকিউরেসির সাথে, সেটা ওরা চেক করে দেখে। ডিপেন্ডিং অন your use you will get 9, 8, 7 or 6। 6 এর নিচে যাচ্ছি না, দরকার নাই। এরপরে যে পার্টটা আছে 5 গ্রামার বেসিক্স টু নো ফর আইএলটিএস। এখানে ওরা 5টা গ্রামার বেসিক্সের কথা বলে দিয়েছে। বাট মেক শিওর যে এই যে 5টা স্ট্রাকচার মানে গ্রামার বেসিক্সের কথা ওরা বললো, এটা দিয়ে এন্টায়ার গ্রামারটা কভার হয়ে যায়। ওরা এখানে 5টার কথা বললেও এই 5টা দিয়ে সব কভার হয়ে যায়। ফার্স্টে ওরা যেটা বলছে সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফর্ম। সেন্টেন্স স্ট্রাকচার বলতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা বোঝায়। দ্যাট মিনস ফার্স্টে আমার লাগছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা অলরেডি আমরা দেখলাম ব্যান্ড স্কোর ডেসক্রিপ্টরের মধ্যে কয়েকবার ওরা ওখানে বলে আসছে। ওয়ার্ড অর্ডার, ওয়ার্ড অর্ডার বলতে আপনি যখন কথা বলছেন আপনার সেন্টেন্সগুলো ফরমেশন ঠিক আছে কিনা। দ্যাট মিনস আপনি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, দেন তার সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ইউজটা আপনি কি ঠিক মতো রাখতে পারছেন। আপনার কি সাবজেক্টের আগে অবজেক্ট চলে আসছে বা ভার্বটা কি প্রপারলি বসতেছে না, এই জিনিসগুলো ওরা দেখে। যদি ওয়ার্ড অর্ডারের কথা বলে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্টের কথা যদি বলে, অবভিয়াসলি এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও চলে আসতেছে। দ্যাট মিনস আপনি সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব দিচ্ছেন নাকি সিঙ্গুলারের সাথে প্লুরাল ভার্ব দিয়ে একটা হজবড় অবস্থা করে ফেলছেন, সেটা ওরা দেখবে। আর এটার উপর ডিপেন্ড করে ওরা আপনাকে মার্কস দিবে। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারে ওয়ার্ড অর্ডারের কথা যদি বলে, সেন্টেন্স স্ট্রাকচারের কথা যদি বলে, ইট গোজ ফর সেন্টেন্স অ্যান্ড ফর কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। প্রশ্ন আপনি ঠিকমতো করতে পারছেন, কতটুকু করতে পারছেন। প্রশ্ন করতে গেলে আপনি ওখানে অক্সিলারি ভার্বটা যে আগে আসার কথা, এখানে যে একটা এক্সাম্পল দিয়ে রেখেছে সেই অনুযায়ী আমি বলছি, তো সেটা আপনি পারছেন কি পারছেন না। নো ইউর টেন্সেস। অবভিয়াসলি আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের অ্যান্সার আপনার ফিউচার টেন্সে দেওয়া উচিত, বাট আপনি দিচ্ছেন প্রেজেন্টে। আপনাকে ফর এক্সাম্পল স্পিকিং টেস্টে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি ফিউচারে আপনি কি করতে চাচ্ছেন, অ্যান্ড আপনি বলছেন প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে তো হবে না, বিকজ আপনাকে জানতে চাইছে ফিউচারের কথা, অ্যান্ড আপনি বলতেছেন প্রেজেন্টের কথা। সো এই যে বিষয়গুলো, অথবা আপনার কোনো একটা এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করে আসে যেটা আপনি অনেক আগে এক্সপিরিয়েন্স করে আসেন, ফ্রেন্ডসে গতকাল, 5 বছর আগে, 10 বছর আগে, ওটা তো পাস্ট টেন্সের। সো আপনি পাস্ট টেন্সে রেখে কথা বলতে পারতেছেন নাকি প্রেজেন্টের সাথে আপনি মিক্স আপ করে ফেলতেছেন, সেটা ওরা দেখবে এবং সেই অনুযায়ী আপনাকে মার্কস দিবে। সেই অনুযায়ী আপনার ব্যান্ড স্কোর। পরেরটা আসছে পাংচুয়েশন, যেটা অলরেডি ওরা বলেছে। পাংচুয়েশনটা আপনার রাইটিং এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। রাইটিং টেস্ট 1, রাইটিং টেস্ট 2 এই দুইটা ক্ষেত্রে খুবই খুবই জরুরি, বিকজ আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছেন তখন ওইখানে পাংচুয়েশনের অনেক ব্যবহার আছে, ওখানে কমার অনেক রকমের ব্যবহার থাকে। যখন রাইটিং টেস্ট 1-এ আপনি যাচ্ছেন ওখানটাতে আপনার অনেক ক্ষেত্রে বেশ কয়েকটা রাইটিং টেস্ট 1-এ ফার্স্টে ফ্লোচার ডেসক্রাইব করতে গেলে বা ম্যাপ ডেসক্রাইব করতে গেলে অনেকগুলো কথা একসাথে লিখতে হয়, তখন ওখানে কমা, সেমিকোলন বা আপনার অ্যাপোস্ট্রফি এরকম অনেক রকমের কিছু ইউজ থাকে, যে জিনিসগুলো আপনাকে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে শো করতে হবে দ্যাট ইউ নো ইট ওয়েল টু স্কোর হায়ার। এখানে যেমন ওরা বলে দিছে কারেক্ট ইউজ অফ পাংচুয়েশন is particularly important for writing section, obviously because punctuation আপনি রাইটিং এ দেখাবেন। সো স্পিকিং এর ক্ষেত্রে কি হবে, স্পিকিং এর ক্ষেত্রে আপনি কথা যখন বলছেন কথাটা কি মনোটোনাস ওয়েতে চলে যাচ্ছে, লাইক কোনো পজ নাই, প্রপার পজেস আছে, প্রপার স্ট্রেসেস আছে। স্ট্রেস বলতে বোঝাচ্ছি আমরা যখন কথা বলি কোনো একটা শব্দকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। ইম্পর্টেন্স দিতে গেলে বাংলা যদি আমরা কথা বলি ওই ওয়ার্ডটার উপর একটু জোর বেশি থাকে, জোর বেশি দিয়ে আমরা বুঝাই যে এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটার দিকে খেয়াল দাও। সেম গোজ ফর ইংলিশ অ্যাজ ওয়েল, সেম গোজ ফর ইংলিশ। ইংলিশে যখন আপনি কথা বলতে যাবেন, ইংলিশে কোনো একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডে আপনার খুব বেশি এমফাসিস দেওয়া উচিত, ওই ওয়ার্ডটাকে আমরা একটু জোর দিয়ে বলি। দ্যাটস হোয়াট স্ট্রেস ওয়ার্ড ইজ।
সো স্পিকিং এর ক্ষেত্রে পাংচুয়েশন সাধারণত পজেস অ্যান্ড স্ট্রেসেস দিয়ে বোঝায়, বাট রাইটিং এ পাংচুয়েশনের যথেষ্ট পরিমাণে ব্যবহার আছে, যেমন নট ইউজিং এনাফ কমাস, কমা কম আছে যে কারণে সেন্টেন্স প্রপার হচ্ছে না, ইউজিং টু মেনি কমাস, দরকারের বেশি ইউজ করা ফেলা হয়েছে। সেম গোজ উইথ দিস টাইপস অফ থিং, এটা যেরকম ইট ইজ, ইটস, দেয়ার, এই যে এই টাইপের ইউজগুলো আপনি কতটুকু ভালো জানেন। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অবভিয়াসলি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের অনেক ব্যবহার আছে। প্যাসিভ ভয়েসটা অনেক ক্ষেত্রেই আমরা রাইটিং টেস্ট ওয়ানে ইউজ করে থাকি। অ্যাক্টিভ ভয়েসটা আমাদের খুব একটা হয়তো বা ইউজ করা হয় না, বাট অবভিয়াসলি ইউজ যে নাই সেটা আমরা বলতে পারি না। ওকে, সো এই হলো যে কয়েকটা পার্ট, যে পাঁচটা সেক্টরের কথা ওরা বলেছে এখানে। ওরা যেটা বললো, দ্যাট ইজ সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট মিনস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওয়ার্ড অর্ডার বলতে এই জিনিসটা আপনার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই অর্ডারটা ঠিক আছে কিনা, এবং যদি আপনার অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে হয় আপনি সেটা প্রপারলি দিতে পারছেন কিনা। সেম গোজ ফর কোয়েশ্চেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন করার দরকার পড়ে আপনি কোয়েশ্চেনটা ঠিক মতো করতে পারছেন কিনা, দ্যাট মিনস কারেক্ট হওয়া উচিত হ্যাভ ইউ, বাট আপনি ইনকারেক্টলি বলে দিলেন ইউ হ্যাভ, যেটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, যখন আপনি কোনো একটা সিচুয়েশন এক্সপ্লেইন করছেন। পাংচুয়েশন মেইনলি ফর রাইটিং সেকশন, রাইটিং টাস্ক 1 অ্যান্ড রাইটিং টাস্ক 2, বাট আমরা স্পিকিংটাকে ওখানে অ্যাভয়েড করতে পারি না। আর আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই আমাদের ইউজ হয় কম বেশি, টাস্কের উপর ডিপেন্ড করে। এই হলো আমাদের গ্রামার রেঞ্জ, যেটা আমাদের অ্যান্সার ভালো স্কোর করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আরও আছে এখানে গ্রামারে আরও অনেক কিছু ওরা বলে দিচ্ছে। গ্রামার ফর অ্যাজ রাইটিংয়ের জন্য আলাদা করে ওরা এখানে ডেসক্রাইব করেছে। গ্রামার ফর স্পিকিংয়ের জন্য কীভাবে কী কী আছে এগুলো ওরা ডেসক্রাইব করেছে। আপনি চাইলে এই পুরো আর্টিকেলটাকে নিজের মতো করে একবার পড়ে দেখতে পারেন। আমি জাস্ট হাইলাইটেড জায়গাগুলোকে আমি মানে এক্সপ্লেইন করে দিয়েছি আমার মতো করে, বিকজ আমার কাছে মনে হয়েছে যে গ্রামার রেঞ্জটা আপনার কতটুকু দরকার, কতটুকু আপনার প্রয়োজন আছে, একটা আপনার যে যে স্কোরটা আপনি সেট করেছেন আপনার জন্য, যে স্কোরটা আপনার দরকার, সেই স্কোরটার টার্গেট স্কোরটা আছে সেটার জন্য আপনার কতটুকু গ্রামার রেঞ্জ থাকা দরকার, এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। বিকজ গ্রামারের যে আলাদা একটা কলাম দিয়ে ওরা রেখেছে, দ্যাট মিনস ওরা গ্রামারটাকে অনেক বেশি এমফ্যাসিস দিচ্ছে। 100-এর এটা তোমরা ডিভাইড করি 25 দিয়ে, তাহলে একটা 25 টোটালি গ্রামারের জন্য চলে যাচ্ছে। সো আপনার যদি গ্রামার রেঞ্জ ঠিক না থাকে 25% আপনার অলরেডি গন। So make sure that you have a good command over grammar. At least grammar sentence স্ট্রাকচারটা বা কিছু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারাটা, এই বিষয়গুলো আপনার একটা আইডিয়া আছে, যাতে আপনি যখন লিখছেন এরর্স যত কমিয়ে আনা যায় টু স্কোর হায়ার। সো এটাই ছিল আমার ডেসক্রিপশন আজকের জন্য।